আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। গতকালকে অ্যাডমিশন ভিডিওতে তোমরা অনেকেই জানতে চেয়েছো ভাই ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি আমরা কীভাবে নিতে পারি এই সময়টার মধ্যে, অথবা ভার্সিটির প্রিপারেশন কীরকম হওয়া উচিত আমাদের জন্য। তাদের জন্য আজকের এই ভিডিওটা। ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি তোমরা কীভাবে নিবা? ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নেওয়ার জন্য শুধু কি প্রশ্ন ব্যাংক পড়লেই হবে, নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে আমার ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি হয়ে যাচ্ছে, নাকি প্রিভিয়াস ইয়ারের জাস্ট প্রশ্নগুলো পড়লে আমি পরীক্ষার হলে গিয়ে কমন পাবো, নাকি আমার মেইন বইগুলো পড়তে হবে? এরকম অনেকগুলো প্রশ্ন তোমাদের মাথায় ঘুরতেছে, বা যেটা তোমরা সঠিক অ্যান্সার জানো না, বা হয়তো অনেকেই তোমাকে সেই সঠিক অ্যান্সার দিতে পারবে না। আজকে এমন কিছু কথা বলবো বা এমন কিছু ধরো গাইডলাইন থাকবে যেটা তোমাদের জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা অনেক জরুরি হবে, কারণ কিছু কথা থাকবে যেগুলো অত অনেকে বলবে না। ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি নিয়ে একটা মিথ থাকে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ে আসলেই টাইপ ধরে পারলেই সব কোশ্চেন হুবহু কমন আসে। সো এই মিথটা গত বছরের এক্সাম আগ পর্যন্ত ছিল, এক্সাম দেওয়ার পর পোলাপান বুঝছে আসলে না, প্রশ্ন ব্যাংক পড়লে আসলে পরীক্ষায় পারা যায় না। সো এটা নিয়ে শেষে কথা বলতেছি। প্রথমে যদি বলি, তোমাদের কয়টা সাবজেক্টের পরীক্ষা হয় ঢাকা ইউনিভার্সিটি তোমাদের রিটার্নের জন্য, মানে টোটাল এক্সামে 100 মার্কসের পরীক্ষা হবে। তোমাকে 4টা সাবজেক্ট দাগাইতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা। এই 6টার মধ্যে 4টা সাবজেক্ট তুমি অ্যান্সার করবা। এর মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাকে মাস্ট দাগাইতে হবে। বায়োলজি এবং ম্যাথের মধ্যে যেটা তোমার মেন সাবজেক্ট, ধরো ম্যাথ তোমার মেন সাবজেক্ট, তোমাকে ম্যাথ দাগাইতেই হবে। এবার তুমি যে 4th সাবজেক্ট আছে বায়োলজি, তার সাথে তুমি ইংলিশ এবং বাংলার কি করতে পারবা, সোয়াপ করতে পারবা। হতে পারে তুমি বায়োলজি দাগাইছো, হতে পারে তুমি না আমি বাংলা পারি বা বায়োলজি কম পারি, বাংলা দাগাবো, হইতেই পারে। বা হইতে পারে তুমি ইংলিশ দাগাচ্ছ। সো এটা তোমার উপর ডিপেন্ড করে। এখন তুমি যদি 4th সাবজেক্ট যে সাবজেক্ট, ধরো তুমি বায়োলজি দাগাবা না, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তুমি বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট পাবা না। সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, মাইক্রোবায়োলজি, জুওলজি, বোটানি, আর যা যা আছে, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, এইসব সাবজেক্ট তুমি পড়তে পারবে না। এইসব সাবজেক্টে তুমি পড়তে পারবে না, সহজ কথা। আবার ধরো তোমার ম্যাথ তোমার 4th সাবজেক্ট, ম্যাথের সাথে তুমি ধরো ইংলিশ অথবা বাংলা যে কোনো একটা তুমি দাগাচ্ছ সোয়াপ করে। এখন ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, সেটা ইঞ্জিনিয়ারিং যে 5টা সাবজেক্ট আছে, এবং ম্যাথ মানে ধরো ফিজিক্স, ম্যাথ, তারপর ধরো স্ট্যাটিস্টিক্স, এই রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এইগুলো তুমি পড়তে পারবে না। এটা একদম সহজ ক্লিয়ার কথা। ঠিক আছে? তো তুমি আগে তোমায় সিলেক্ট করতে হবে, হ্যাঁ আমি আসলে কিসে পড়তে চাই, মানে একটা ধারণা থাকা উচিত। কারণ তুমি যে দেখতেছো, তুমি যদি ম্যাথ ছেড়ে দিচ্ছ, তুমি অনেকগুলো সাবজেক্ট মানে ছাড়তে হচ্ছে তোমাকে। বায়োলজি ছাড়লে অনেকগুলো সাবজেক্ট তোমার ছাড়তে হচ্ছে। সো এইবার আমি বলবো যে তুমি একটু কষ্ট করে হলেও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টাই পড়ো। এটা বেটার। তুমি সব সাবজেক্ট তুমি ধরো যে পাবা, অ্যাটলিস্ট চান্স পাই তুমি সব সাবজেক্ট তুমি অ্যালোকেট করতে পারো। এটা আবার ব্যাপার আছে, নাম্বার লাগে নির্দিষ্ট সময়, এটা ব্যাপারটা আমি আসতেছি। পরীক্ষা 100 মার্কসের 4টা সাবজেক্ট, প্রতিটা 25 মার্ক করে থাকে। এমসিকিউ 15 মার্কস, রিটেন 10 মার্ক। আর তার মানে তোমার এমসিকিউতে তুমি একটা সার্টেন প্রথম 10,000-এর মধ্যে যদি থাকো, তখন তোমার রিটেন খাতা দেখবে। ওকে, এই হচ্ছে ব্যাপার, মার্কস ডিস্ট্রিবিউশন এবং হচ্ছে হলো ধরো তোমার সাবজেক্ট ওয়াইজ কী কী দাগাইতে হবে। এখন তোমাদের প্রথমে একটা প্রশ্ন আসে, হ্যাঁ আমরা কীভাবে পড়াশোনা শুরু করব? লাইক আমার তো অনেক গ্যাপ রয়ে গেছে। সেটা হইতে পারে আমার অর্গানিক কেমিস্ট্রি ভালো করে পড়া হয় নাই, আমার ইন্টিগ্রেশন ভালো করে পড়া হয় নাই, আমি ডিফারেন্সিয়েশন ভালো করে পাই না, ওইদিকে ম্যাথ সেকেন্ড পিরিয়ডে আমি কি বলো স্ট্যাটিস্টিক্স, স্থিতিবিদ্যা এবং হচ্ছে গতিবিদ্যা যে ম্যাথ, এগুলোও পারি না। ভাইয়া আমি কী করবো? আমি এগুলো দিয়ে শুরু করবো, নাকি আমি একদম প্রথম থেকে শুরু করবো? ওটা আমি বলি, তোমার এখানে স্ট্র্যাটেজি হওয়া উচিত একদম শুরু থেকে শুরু করা। জানি তোমার অনেক গ্যাপ আছে, বাট এই গ্যাপগুলো এখন তুমি যদি ল্যাকিংসগুলো ফিল করা শুরু করো, ধরো তুমি এখন অর্গানিক কেমিস্ট্রি শুরু করছো, এতে করে কি হবে, তোমার যে ইনিশিয়াল যে প্রিপারেশনের যে মানে শুরুটা, সেটা সুন্দর হবে না। যেখানে ধরো তুমি একটা কোচিংয়ে ভর্তি হয়েছো, ঠিক আছে, সেখানে তোমার শুরুতে ফেক্টর আছে, তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়তেছো, তোমার ল্যাকিংস পুরো করার জন্য ব্যাপারটা কিন্তু সুন্দর হচ্ছে না। তুমি শুরু করবো একদম ভেক্টর থেকে, শুরু করবো ম্যাট্রিক্স থেকে, একদম প্রথম থেকে শুরু করো, যেভাবে আছে সেভাবে শুরু করো, ফ্লোয়ের সাথে আগো, এবং যখন ওই চ্যাপ্টারটা আসবে ওই সাবজেক্টের, ওই চ্যাপ্টার তুমি খুব ভালো করে পড়ে কভার করে ফেলবা। এটা তোমার স্ট্র্যাটেজি হওয়া উচিত। এখন যেই কথা তোমাকে অনেকেই বলবে না বা কেউই বলবে না, তোমার একটা চ্যাপ্টারের জন্য অ্যাকচুয়ালি কয়টা দিন তুমি পাচ্ছ, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমার ফিজিক্সে আছে 14টা চ্যাপ্টার, তোমার ম্যাথে আসতে হচ্ছে হলো 12টা চ্যাপ্টার, তোমার কেমিস্ট্রিতে আছে 7টা, এবং হচ্ছে বায়োলজিতে আমি দেখলাম যে 14টা চ্যাপ্টার আছে। টোটাল আনুমানিক হিসাব করলে 47টার মতো চ্যাপ্টার আছে, ধরো আমি 50টা চ্যাপ্টার ধরলাম। এবং তুমি অ্যাডমিশনের সময় পাইতেছো হচ্ছে ধরো 4 মাস, ধরলাম তুমি 4 মাস সময় পাচ্ছ, মানে 120 দিন সময় তোমার হাতে আছে। এর মধ্যে 20 দিন আমি যদি রিভিশনের জন্য রেখে দিই, বাকি থেকে 100 দিন। ইট মিনস তোমার প্রতিটা চ্যাপ্টারের জন্য তোমার হাতে সময় আছে মাত্র 2 দিন করে।
2 দিন করে তোমার একটা চ্যাপ্টার পড়ার সময়। এখন 2 দিনটা অন অ্যান এভারেজ হয়েছে। এখন কিছু চ্যাপ্টার থাকবে যেটা তুমি হয়তো খুব অল্প দিনে, হাফ দিনে শেষ করতে পারবা। কিছু চ্যাপ্টার থাকবে যেমন অর্গানিক কেমিস্ট্রি 2 দিনে শেষ করতে পারবা, তোমাকে অনেক এফোর্ট দিয়ে 3 দিন 4 দিনের মধ্যে শেষ করতে হবে। কিছু চ্যাপ্টার ইন্টিগ্রেশন আছে যেগুলো তুমি 1 দিন 1.5 দিনে শেষ করতে পারবে না। সো ওইভাবে তোমাকে যেটা হাফ দিন লাগবে সেটা তোমার হাফ দিনে শেষ করতে হবে, যেটা 1 দিন 1.5 দিন লাগছে সেটা 1.5 দিনে শেষ করতে হবে, যাতে করে ওই যেগুলো বড় চ্যাপ্টার সেগুলো তুমি কভার করতে পারো বেশি দিনে, সময় পাও বেশি দিন। সো অন অ্যান এভারেজ তোমাদের সময় আছে 2 দিন করে, এবং বাকি রিভিশনের জন্য তুমি 20 দিন অথবা 30 দিন তুমি সময় পাবা লাস্টে। সো এটা তোমার স্ট্র্যাটেজি হওয়া উচিত যে ভাই আমার 2 দিনের বেশি এক্সটেন্ড করবেই না কোনো চ্যাপ্টারের জন্য। সহজ চ্যাপ্টারের জন্য কখনো না, কঠিন চ্যাপ্টারের জন্য চেষ্টা করতে হবে 3 দিন, 2 দিন 2.5 দিন 3 দিনের মধ্যে শেষ করা। ঠিক আছে, এই হচ্ছে তোমার স্ট্র্যাটেজি হওয়া উচিত একটা চ্যাপ্টারের উপর। এখন এই মিটটা অনেক মানে ঘুরতো গত অ্যাডমিশনের আগে, মানে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগ পর্যন্ত। এই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার প্রশ্ন বিগত বছরের 15 বছরের প্রশ্ন দেখে গেলেই তুমি প্রশ্ন সব কমন পাবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে কোনো তুমি কমন পাবো, কোনো সমস্যা নেই। এটা সত্যি কথা বলতো যে ভাব ভাইয়েরা বলতে আছে এইভাবে পড়ে যাও তাহলে তুমি পাবাই, কোনো ঝামেলা নেই। কিন্তু গতবারে অ্যাডমিশন পরীক্ষা গিয়ে দেখছে যে না, আমাদের ফিজিক্স কোশ্চেনটা ফুললি কনসেপচুয়াল আসছে। প্রথম 15টা এমসিকিউ ফিজিক্স দিয়েই শুরু হয়, যেহেতু প্রত্যেকটা কোশ্চেনই কনসেপচুয়াল আসছে, যার কারণে কি হইতেছে ছেলেমেয়েরা যারা বই ভালো করে পড়া নাই তারা ফিজিক্সে অ্যাকচুয়ালি খারাপ করছে এবং ভালো লেভেলে খারাপ করছে, যার কারণে এইবার ঢাকা ইউনিভার্সিটির যে পাশ করার হার সেটা যেখানে সবসময় 9%, 10%-এর কাছাকাছি থাকে, 9%, 9.5%, সেটা নেমে আসছে 6-6.5%-এর মধ্যে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে যেখানে আমাদের সিট সায়েন্স ফ্যাকাল্টিতে, টোটাল ইঞ্জিনিয়ারিং সায়েন্স ফ্যাকাল্টি সিট হচ্ছে 1850 মতো, সেখানে এখনও 500-র উপরে, 520টার উপরে সিট ফাঁকা রেখে এবারে ব্যাচটা পড়াশোনা করতেছে, এবং এটা আর নিবে না স্টুডেন্ট 520-এর উপরে। কেন? কারণ তারা ওই সার্টেন ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেনি একটা সাবজেক্টের জন্য। একটা সাবজেক্টে ধরো একটা ডিপার্টমেন্টে ফিজিক্সের জন্য 15 নাম্বার লাগে, ম্যাথের জন্য 15 নাম্বার লাগে, কেমিস্ট্রির 15 নাম্বার লাগে 25-এর মধ্যে। সো সে যে কোনো একটা সাবজেক্ট সেই ক্রাইটেরিয়া সে ফুলফিল করতে পারেনি, যার কারণে সে এটা পড়তে পারতেছে না। মানে সে চান্স পাইছে বাট সে পড়তে পারবে না। দেখছো এই ব্যাপারটা হচ্ছে এইবার হয়ে গেছে। সো এটা কেন হয়েছে? কারণ এবার ঢাকা ইউনিভার্সিটি সেই যে প্রশ্ন রিপিট করা বা বড় যে কোশ্চেন ব্যাংকে আসার টাইপটা থেকে বের হয়ে আসছে, তারা খুব কনসেপচুয়াল প্রশ্ন করছে মেন বই থেকে, যেটা মানে খুব একটা দেখা যায় না বা প্রশ্ন কঠিন হয়, বাট এইভাবে হয় না, যার কারণে যারা মেন বই ভালো করে পড়ে নাই তারা আসলে ভালো রেজাল্ট করতে পারে নাই বা চান্স পায় না অথবা ফেল করছে। এইটা একটা মেজর কনসার্নের ব্যাপার। সো এখান থেকে আমরা কি বুঝতেছি, আমাদের প্রিপারেশন শুরুই করতে হবে মেন বই থেকে। মেন বইটা প্রচণ্ড ভালোভাবে আমাদের পড়তে হবে। কনসেপ্ট, প্রতিটা জিনিসের কনসেপ্ট, ধরো তুমি একটা ভেক্টর পড়তেছো, ভেক্টরের জাস্ট টাইপ ভিত্তিক প্রশ্নগুলো গেলে হবে না। ভেক্টরের কেন একটা ডট গুণের জন্য 0 হচ্ছে, কেন ক্রস গুণে 0 হয়, কত অ্যাঙ্গেলে 0 হয়, ঠিক আছে, সমতলে থাকলে কিরকম অবস্থা, মানে কত অ্যাঙ্গেল হবে, এই জিনিসগুলো, একক ভেক্টরগুলো কীভাবে অবস্থান করে, এই জিনিসগুলা প্রচণ্ড জরুরি। এই কনসেপ্টটা তোমার প্রচণ্ড জরুরি। অলসো গ্রাফ ভিত্তিক প্রশ্ন, সূত্র কোনটার সাথে কোনটা রিলেটেড, এই জিনিসগুলো অনেক জরুরি, কারণ এইসব প্রশ্নই এসব জিনিসই কনসেপচুয়াল জিনিস দিতে পারে। দেখ, ভেক্টর কাকে বলে পরীক্ষা কখনো আসবে না, পর্যাবৃত্ত ধর্ম কাকে বলে পরীক্ষা কখনো আসবে না, কিন্তু এই পর্যাবৃত্ত ধর্মর মানে সূত্রগুলো আছে, চ্যাপ্টারের সূত্রগুলো কার সাথে কীভাবে রিলেটেড, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, এবং কীভাবে অবস্থান করতেছে, সেই জিনিসগুলো পরীক্ষা আসে। সো এইভাবে তোমাকে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে মেইন বই থেকে। তুমি তোমার মেইন বই ক্লিয়ার করলা কনসেপ্ট, দেন তুমি যাবে প্রশ্ন ব্যাংকে দেখবে যে সুন্দরভাবে তোমার প্রত্যেকটা প্রশ্ন মানে একদম 15-20 বছরের প্রশ্ন সুন্দর করে দেওয়া আছে, খুব ভালো করে সলভ করবা, খুব মনোযোগ সহকারে সলভ করবা। যে প্রশ্ন তুমি প্রথমবারে পারবা না, সহজ করে দাগ দিয়ে রাখবা, যাতে করে তুমি যখন নেক্সট বার আবার রিভিশন দিতে আসবা তাতে ওই কোশ্চেনগুলো তুমি আবার সলভ করতে পারো, নিজে দেখে সলভ করতে পারো। এইটা তোমার স্ট্র্যাটেজি হওয়া উচিত প্রশ্ন ব্যাংক সলভ করলা। এখন এটা তো গেলে এমসিকিউ গেল, ভাই রিটেন কীভাবে পড়বো? রিটেন পড়ার জন্য রিটেন খুবই কনসার্ন একটা ব্যাপার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। কারণ এবার এরকম হয়েছে যারা এমসিকিউ অনেক ভালো করছে, বাট রিটেনে 1 মার্কের জন্য, 0.5 নাম্বারের জন্য, অথবা 0.20 মার্ক, 10 মার্কের জন্য রিটেনে ফেল করে গেছে। তারা তো ফেল তো মানে ফেল, সে তো আর চান্স পাবে না, ফেল করে গেছে, সে অ্যালোকেট হয়নি, মানে সে চান্সই পায়নি, ফেল আসছে। সো রিটেন, আমরা ভাবি যে রিটেন খুব সোজা, 40 মার্ক রিটেন থাকে, 12.5 পাইতে হয়, আমরা ভাবি এটা খুব ইজি টাস্ক, আমরা অনেকেই ভাবি এটা খুব ইজি টাস্ক। ভাই এটা অ্যাকচুয়ালি কখনই ইজি টাস্ক না। ঢাকা ইউনিভার্সিটি রিটেনে মানে ভালো নাম্বার পাওয়া প্রচণ্ড টাফ। লাইক তোমার একটা জিনিস তুমি ভুল করছো, একটা ম্যাথে তুমি একটা সার্টেন জিনিস ভুল করছো, তোমাকে সিরিয়াসলি 0 দিবে, বা তোমার হয়তো এমন হয় নাম্বার কাটবে তুমি এটা নাম্বারই পাবা না, আসলে এরকম হবে, ঠিক আছে। তো এবার অনেকেই ম্যাক্সিমাম 12.5 তুলতে পারেনি রিটেনের মধ্যে, বুঝছো। সো এইভাবে রিটেনটা তোমাকে খুব ভালোভাবে ফোকাস করতে হবে। 12.5 মিনস কি, মাত্র 5টা ম্যাথ, মানে প্রতিটা সাবজেক্টে 4টা করে কোশ্চেন আসে। সো 4টা হলে 16টা প্রশ্নের মধ্যে 5টা ম্যাথ অ্যাকচুয়ালি কারেক্ট করে দিয়ে আসতে হয় ফুললি, সেটাই ফলোবার পারে না।
তোমাকে পারতে হলে কী করতে হবে, মেইন বই আছে, মেইন বইয়ের ছোটো ছোটো প্রশ্নগুলো আছে, মিড লেভেলের প্রশ্নগুলো আছে, সেগুলো সলভ করতে হবে। এবং বইয়ের যে অনুশীলনী আছে, অনুশীলনী বা শেষে ফিজিক্স বই ধরো, ফিজিক্স বই অনুশীলনী শেষে এরকম 140-150টা মতো কোশ্চেন আছে। তোমাকে আমি সব প্রশ্ন পড়তে বলছি না, কিন্তু কিছু প্রশ্ন তুমি দেখেই বুঝবা তবে হ্যাঁ এগুলো আসলে একটা ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির রিটেনে আসার মতো প্রশ্ন, আর এই মার্কসে আসার মতো একটা প্রশ্ন এটা। সেই প্রশ্নগুলো সলভ করা, যেগুলো ক্যালকুলেটার লাগছে, খুব বড় ক্যালকুলেশন, সেগুলো তো বাদ, সেগুলো ভার্সিটি অ্যাডমিশন দিয়ে যেহেতু ক্যালকুলেটার নাই সেটা তো বাদ যাচ্ছে। বাট যেগুলো মিড রেঞ্জের কোশ্চেন বাট কনসেপচুয়াল কোশ্চেন, সেগুলো তুমি সলভ করবো ওই যে পিছনে বইয়ের যে রিটেন কোশ্চেন আছে। কারণ তুমি জানো তোমার প্রশ্ন ব্যাংকে এত বেশি রিটেন প্রশ্ন নাই। তোমার প্রশ্ন ব্যাংক যেহেতু ঢাকা ইউনিভার্সিটি রিটেন শুরুই হয়েছে মাত্র 5 বছর হয়েছে, 5 বছর 4-5 বছর হয়েছে। সো এত কোশ্চেন তুমি পাবা না, যে কোশ্চেনগুলো তুমি মেইন বই থেকেই দিবে, ঠিক আছে, কনসেপচুয়াল প্রশ্ন মেইন বই থেকে দিবে। সো তোমাকে ওইভাবেই পড়াশোনা করতে হবে রিটেন প্রস্তুতিতে, ঠিক আছে। ওকে, এবার ধরো যে তোমার এই প্রশ্ন গেল যে তুমি কীভাবে রিটেন প্রস্তুতি নিবা। এমসিকিউ প্রস্তুতিও বললাম যে এমসিকিউর জন্য তোমাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। মেইন বই পড়ছো, এবার তুমি প্র্যাকটিস করা শুরু করো, কনসেপ্ট ওয়াইজ ধরে ধরে প্র্যাকটিস করা শুরু, টাইপ ওয়াইজ ধরে ধরে প্র্যাকটিস করা শুরু করো, ঠিক আছে। এইভাবে তুমি ধরো 3 মাস থেকে 4 মাস 100 দিন তুমি টার্গেট করে যদি পড়াশোনা করো, তুমি ইজিলি এই সময়ের মধ্যে শেষ করতে পারবে। এবং তুমি যদি এভাবে পড়াশোনা করতে পারো, মেইন বই এবং সাথে প্রশ্ন ব্যাংকটাও ধরে ফেলতে পারো, তুমি ইজিলি ঢাকা ইউনিভার্সিটিতে তোমার যে টার্গেট, সেই টার্গেট তুমি ফুলফিল করতে পারো, তুমি ভালো একটা পরীক্ষা দিতে পারো, তুমি চান্স পাও। আরেকটা কথা বলে দিই, কখনো যাতে এরকম ফিল না হয়, পরীক্ষা ধরো কালকে তোমার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা, এরকম যদি ফিল না হয় যে কলেজ লাইফে তুমি যে টপিকটা ছেড়ে দিয়ে আসছিলা পরীক্ষা, সেটা যাতে অ্যাডমিশনের ওই পরীক্ষার আগের দিনও যাতে এরকম না হয় ওই টপিকটা তুমি এখনো পড়োই নি বা টাচ করে নেবে, ভালো পারো না, এটা যাতে কখনো না হয়। অর্গানিক কেমিস্ট্রি পারো না কলেজ লাইফে, বাট সেটা যাতে এই 3-4 মাসের মধ্যে যেভাবে হোক তুমি সেটা কভার করবা, এটা তোমার টার্গেট থাকা উচিত। ইন্টিগ্রেশন তুমি ভালো পারতা না, বাট এই 4 মাসের মধ্যে তুমি সেটাকে টপ লেভেল নিয়ে যাবা যেমনি হোক, এটা তোমার সবচেয়ে বেশি জরুরি হওয়া উচিত। যাতে এরকম না হয় যে ওইখানে আমি পাই নাই, আবার আজকে কালকে আমার পরীক্ষা আমি এটা আজকে পারতেছি না, এটা যাতে কখনো না হয়। ভার্সিটি প্রিপারেশনটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মতো এতটা টাফ লেভেল না, বাট এটাও প্রচণ্ড মানে একটা ধৈর্যের সাথে সাথে ডিসিপ্লিন ওয়াইজ আগায় নিয়ে যেতে হবে। কারণ এখানে তোমার সাথে কম্পিটিশন দিবে হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, তারা তোমার চেয়ে ভালো ফাস্ট ক্যালকুলেশন অ্যাচিভ করবে এই 4 মাসের মধ্যে। তোমাকেও তার মানে কি ওদের থেকে আরও বেশি ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, তোমাকে আরও ভালো করে শর্ট ট্রিক্সগুলো জানতে হবে, শর্ট হ্যাক্সগুলো জানতে হবে, কীভাবে কনসেপ্টগুলো আসতেছে সেগুলো জানতে হবে। তুমি যে কনসেপ্টই ক্লিয়ার না হও, দেখো ওই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টটা সে যখন একটা কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করে আসতে, তুমি কনসেপ্ট ক্লিয়ার করে আসতেছো না, যখন কি হচ্ছে কোশ্চেন ব্যাংকের বাইরে যখন একটা প্রশ্ন দিবে, ও ঠিকই মাথা খাটাই এটা সলভ করে দিয়ে আসবে, বাট তুমি সেটা পারবা না। এখানেই তখন ডিফারেন্সটা হবে। এই ডিফারেন্স যাতে কোনো ক্রিয়েট না হয়, এই জন্যই বলছি বেশি করে খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো, যাতে তুমি দেখবা যে তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করো, তুমি ইঞ্জিনিয়ারিং যে কোনো জায়গায় পরীক্ষা দিয়ে দেবে, তুমি সেখানে চান্স পাই গেছো। অ্যাটলিস্ট টপ লেভেল না হোক, মিড লেভেল অথবা লাস্টের দিকে তোমার সিরিয়াল থাকবে, তুমি ভার্সিটি প্রিপারেশন নিলেও। সো কনসেপ্টটা খুব জরুরি। মেইন বইয়ের কোনো বিকল্প নাই, লিটারালি মেইন বইয়ের কোনো বিকল্প নাই। কেউ যদি বলে ভাই মেইন বই পড়া লাগবে না, ভাই তার কথা শুনো না। এখনই সময় মেইন বইটা ভালো করে পড়ো, যত বেশি পারো মেইন বই ভালো করে পড়ে তারপর সেই ওয়াইজ প্রশ্ন সলভ করো ভাই, জাস্ট ফাটার প্রশ্ন সলভ করো। দেখবা যে তুমি তোমার প্রবলেমসগুলো বুঝতে পারতেছো, তোমার কোথায় সমস্যা তুমি বুঝতে পারতেছো। এখন ওই টাইম নিয়ে এসব নিয়ে ভাবা লাগবে না। যখন তুমি পরীক্ষা দেওয়া শুরু করো তখন তুমি টাইম নিয়ে ভাবা, আগে তুমি কনসেপ্টগুলো ক্লিয়ার করো, প্রবলেমসগুলো আইডেন্টিফাই করো, প্রবলেম সলভ করো, কনসেপ্ট ক্লিয়ার করো, ম্যাথ সলভ করো। দেখবা যখন তোমার একবার পড়া হয়ে গেছে, এবার যখন তুমি রিভাইজ দেওয়া শুরু করো, পরীক্ষা দেবো, তখন তোমাকে আমি বলে দিব যে কী স্ট্র্যাটেজি তুমি আসলে পরীক্ষাগুলো দিবা, কীভাবে এমসিকিউ দাগাবা, কীভাবে রিটেন অ্যান্সার করবা। এটা আরও পরের ব্যাপার, এইসব নিয়ে আসলে এখন কথা বলার সময় না। এখন জাস্ট আমাদের মন নিয়ে পড়াশোনা করতে হবে ফোকাসড ওয়েতে। তুমি ফিজিক্স কম পারো, ফিজিক্সে বেশি জোর দাও, কেমিস্ট্রি কম পারো, কেমিস্ট্রি বেশি জোর দাও, ম্যাথে কম পারো, ম্যাথে বেশি জোর দাও, যেটা কম পারো সেটাই বেশি জোর দাও, এবং একটা প্রতিদিন ডিসিপ্লিন ওয়াইজ পড়াশোনা করো। ইনশাআল্লাহ দেখো তুমি সেটা ভালো করতেছো, ভালো করে পারবা। দ্যাটস ইট।